বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে নিজেদেরকে অনেক বড় রাজনৈতিক দল মনে করে, এটা বাই চান্স বড় রাজনৈতিক দল আমার মনে হয়, বা আমি মনে করি বাই চান্স রাজনৈতিক দল মনে করি, কারণ অল্টারনেট আরেকটা দল নাই। অর্থাৎ আওয়ামী লীগের উপরে অখুশি হয়ে মানুষ এই দলটাকে ভোট দিত, কিন্তু তার পপুলারিটির কারণে না বড় দল হয়ে গেছে বাই চান্স তারা। এই কিন্তু জনপ্রিয় না, খুব বেশি জনপ্রিয় না। তারা আজকে স্বার্থের কারণে বিরোধিতা করা শুরু করেছে। এতদিন পাশে ছিল কারণ জামাতের ভোটগুলা নিতে খুব মজা লাগছে, এখন যখন তাদের হাতে ঘা লাগছে তখন জামাতের বিরোধিতা করতেছে। মনে রাখবেন, বিএনপি জামাতের ম্যান্ডেট ছাড়া একবারও ক্ষমতা যাইতে পারে নাই। একবার গেছিল 18 দিন, ঠিকতে পারে নাই। সুতরাং তারা এমন কোন দল না যে এককভাবে ক্ষমতায় চলে গেছে কোনোদিন, এটা মনে করার কারণ নাই। আর খুব বেশি পপুলার এটাও আমার কাছে মনে হচ্ছে না। বাই ডিফল্ট একটা সুযোগগুলো পেয়েছে এই বড় রাজনৈতিক দল, নিজেকে বড় রাজনৈতিক দল বলে। আমার মনেই হয় না তারা কখনোই পপুলারিটি অর্জন করতে পারছে এত পরিমাণে, যেই পরিমাণে পপুলারিটি নিয়ে সামনে ক্ষমতায় তারা আসলে যেতে পারবে। এখনো তাদের ক্যান্ডিডেট ঘোষণা দেওয়ার পরে বারবার বসতেছে যে মারামারি করো না আল্লাহর হস্তে, নির্বাচনের বৈতরণী পার হয়ে এরপরে যা করার করো, তখন তো নিজেদের মতো করে সব এদিক ওদিক করে নিতে পারবো, কিন্তু এর আগে কিছু করো না। কিন্তু এরা শুনবে না, কারণ এটা ক্ষমতা লোভী একটা জাতি। ক্ষমতাই যদি না পায় তো দল কি করবে? তারা দেশের জন্য কিছু করে না। এই যে 166 জনকে তারা হত্যা করলো, তার ভিতরে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে আইয়ামে জাহেলিয়াতের মতো মানুষকে হত্যা করলো। 67 জনকে ধর্ষণ করেছে, যেটা পত্রিকায় আসছে, আর পত্রিকায় আসে না এরকম অসংখ্য ঘটনা আছে, এগুলোর হিসাব আমার কাছে নাই। আমি হিসাব করতেছিলাম যে কতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটছে, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে মানুষের সম্পত্তি লোপাট করার কত ঘটনা ঘটছে। আমি পত্রিকা সার্চ করে 1300-1400 কাটিং পর্যন্ত পাইছি। এরপরে আমার আসলে আর ধৈর্য কুলাই নাই যে এইগুলা নিয়ে আর আমি একটু দেখি, কারণ এত বেশি অকারেন্স ঘটনা ঘটছে একেবারে রুট লেভেল পর্যন্ত। মানুষ কিন্তু এখন অতিষ্ঠ হয়ে আছে, ভয়ে কথা বলছে না। প্রশাসন তাদের পাক্ষিকতা আচরণ নিচ্ছে, একপাক্ষিক আচরণ করছে প্রশাসন। প্রশাসনের দৃষ্টিভঙ্গি হচ্ছে 2 দিন পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে এরা ক্ষমতায় আসবে, আর তখন আমার আর চাকরি থাকবে না। ওই ভয়ে তারা এখন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছে না। কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলছি যে আগের দিন নাই। জুলাইয়ের আগের বাংলাদেশ, 90-এর রাজনীতি আর 2025-এর রাজনীতি, 2024 পরবর্তী রাজনীতি আর এক হবে না। 2008 সালে কিছুটা এরকম সুযোগটা ছিল, এরপরেও খুব বেশি ভালো আচরণ সেখানে প্রশাসন বা সবার পক্ষ থেকে দেখি নাই। এরপরে যে কয়েকটা ইলেকশন করার সুযোগ হয়েছে, এবং সর্বশেষ 24 সাল আর 18 সালের যে নির্বাচনটা হয়েছিল, এগুলো আমি ডামির নির্বাচন, দিনের ভোট রাতে হয়েছিল। এরপরেও আমাদের যারা প্রার্থী ছিল সেই প্রার্থীদেরকে নির্বাচনের আগে ম্যাক্সিমাম প্রার্থীদেরকে গ্রেফতার করে ফেলা হয়েছিল। লেভেল প্লেইং ফিল্ড কাহাকে বলে, কত প্রকার কি কি, তার সংজ্ঞায়ন ফ্যাসিবাদের কাছ থেকে নিতে হবে। তারা নির্বাচনে হাত পা ধরে জনগণকে নিয়ে এসেছিল, রাজনৈতিক নেতাদেরকে নিয়ে এসেছিল, এবং এক একবার এক এক ধরনের প্রতারণার ফাঁদ পেতে এ দেশকে এক মহাবিপর্যয়ের দিকে তারা ঠেলে দিয়েছিল। তখন আমরা নির্বাচন করতে গিয়ে ছাত্রদের পক্ষ থেকে যখন দায়িত্ব ছিল আমার, তখন খুলনা 6 আসন নমিনি গ্রেফতার 4 মাস আগে আমরা গিয়ে সেখানে প্রচারণা করতে বের হলেই সন্ধ্যায় আসলে 3টা-4টা করে মামলা। এরপরে প্রশাসনের 4-5 স্তর থেকে গ্রেফতারের জন্য হুলিয়া জারি, এরকম একটা সিচুয়েশন তখন ছিল। আল্লাহর রহমত, দীর্ঘদিন পরে এমন একটা সুযোগ আল্লাহ দিয়েছেন যেখানে আমরা নির্বাচনের কার্যক্রমগুলো সঠিকভাবে নির্বাচনের আগে একটা আমেজ নিয়ে আমরা করতে পারছি। মহান মনিবের কাছে এই জন্য আমরা কৃতজ্ঞতা গুজারি হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি শহীদ ভাইদের জন্য। বিশেষ করে গতকাল 28শে অক্টোবর ছিল, এই লগি বইটার আঘাতে সারা দেশে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর 13 জন নেতাকর্মী সেদিন শহীদ হয়েছিলেন। ওই দিন ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী দাঁড়িয়েছিল, কারণ বুঝতে পেরেছিল বাংলাদেশ কোন বিপর্যয়ের দিকে যাচ্ছে। কিন্তু আরেকটি রাজনৈতিক দল যারা জোট সঙ্গী ছিল, তারা এর বিরোধিতা, প্রতিবাদ, ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামীর যারা শহীদ হয়েছে তাদের পক্ষাবলম্বন করে যে কর্মসূচিগুলো বাংলাদেশে তখন দেওয়ার সুযোগ ছিল, করার সুযোগ ছিল, তাদের পক্ষ থেকে আমরা দেখি নাই। তারা মনে করেছিল এই দলকে মারলে তাদের জন্য ভালো, এরা যত দুর্বল হবে এদের শুধু ভোটগুলো তারা ব্যবহার করবে, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে তাদেরকে কোনো সহযোগিতার আশ্বাস বা পাশে থাকা এই জিনিসগুলো দেখি নাই। জুলাই আন্দোলন পরবর্তী তাদের চরিত্র আমরা একই রকম দেখতে পেয়েছি। ওই 28শে অক্টোবরের এই ঘটনার পর থেকে 2006 সালের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে যে কনস্পাইরেসি গুলো হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের 114 জন ভাই শাহাদাত বরণ করেছে শুধু ইসলামী ছাত্র শিবির, এবং একটা ছাত্র সংগঠন হিসেবে সেখানে আপনারা গুম কমিশনের রিপোর্ট দেখেছেন,
সেকেন্ড লার্জেস্ট গুমের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশে অসংখ্য ছাত্র সংগঠন আছে, অসংখ্য ছাত্র সংগঠন আছে, একটা ছাত্র সংগঠনের নামও সেখানে আসে নাই। শুধুমাত্র একটা রাজনৈতিক দল, তার হচ্ছে তাঁতি দল, যুব দল, শ্রমিক দল, ছাত্র দল, বিএমপি, এরপরে আরো যত দল আছে এগুলো সব যোগ বিয়োগ কইরা এরপর হচ্ছে 35%। আর শুধুমাত্র একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা 31% গুমের শিকার হয়েছে। এটা অকল্পনীয় একটা বিষয় ছিল যে জুলুম নির্যাতন আমাদের উপরে করা হয়েছিল। এই জুলুম নির্যাতনের পরিক্রমায় জুলাইয়ের যে গণবিপ্লব সংগঠিত হয়েছে, ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে, বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে, মানুষকে মুক্ত করার প্রয়াস তাদের অন্তরে আমরা দেখেছিলাম। রাস্তায় আমরা ছিলাম, শহীদের পাশে দাঁড়িয়ে তাদের জানাজায় অংশগ্রহণ করেছি, তাদের রক্ত মুছে দিয়েছি, তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছি। আমরা তাদের চেতনাগুলো তখন কি ছিল, তারা কি চাইতে চাচ্ছিল, এই বিষয়গুলো আমরা চোখের সামনে পাশে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার সুযোগ দিয়েছিল। তাদের চিন্তা ভাবনায় তারা ছিল বাংলাদেশে তারা একটা পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে জীবন বিলীন করে দিয়েছে। তাদের ক্যারিয়ারের কথা তারা ভাবে নাই। একজন মুঠে মজুর, শ্রমিক, রিক্সাওয়ালা, সে জীবন দিয়েছে। সহস্রাধিক মানুষ, 1400 মানুষের অধিক জীবন দিয়েছে, 200-250 ছাত্র, আর বাকি 1200 হচ্ছে সাধারণ মানুষ জীবন দিয়েছে, যাদের বিসিএস এর কোটার কোনো প্রয়োজনীয় নাই। এরপরেও এই মানুষগুলো চেয়েছিল একটা বড় পরিবর্তন, যাদের রক্তের বিনিময়ে দীর্ঘ জুলুম নির্যাতনের পথ পরিক্রমায় আমরা এই সুযোগটা পেয়েছি সুন্দরভাবে প্রোগ্রাম করার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। প্রিয় উপস্থিতি, এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুরের মানুষ আমার আশেপাশে সবসময় তাদেরকেই দেখি, কারণ ঢাকায় তো ব্যাপক একটা অবস্থা। লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, এই অঞ্চলের মানুষগুলো ব্যবসার দিক থেকে, নেতৃত্বের দিক থেকে সর্বক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশে একটু অগ্রণী ভূমিকা তারা পালন করে আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবিরেরও কার্যক্রম সাংগঠনিক স্ট্রেংথের দিক থেকে এই অঞ্চলে আলহামদুলিল্লাহ ভালো। তো গণভিত্তির জায়গাটা এখনো পর্যন্ত প্রুভেন না যে কতটুকু গণভিত্তি এখানে তৈরি হয়েছে, কিন্তু এইটার সুযোগ এখন আমাদের কাছে আসছে। 15 বছর তো কোনো নির্বাচন হয় নাই, আমরা এই বছর সেই সুযোগটা আমরা যেন ভালোভাবেই কাজে লাগাতে পারি, পারবো তো ইনশাআল্লাহ। এখানে যারা আছেন ইসলামী ছাত্র শিবিরের রানিং জনশক্তি কারা কারা আছেন একটু দেখি। আচ্ছা, কম আসছে। ঢাকায় কি এরা কম, নাকি দাওয়াত পায়নি, না ফোরামের সাথে কানেক্টেড না? অল্প আছে। ইসলামী ছাত্র শিবির করছেন ছাত্র বয়সে, কারা কারা আছেন একটু দেখি। আলহামদুলিল্লাহ, এর মানে 50%, 80% এর কাছাকাছি হবে ইসলামী ছাত্র শিবির করছে। তার মানে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামকে কিন্তু অনেক কিছু দিয়েছে। জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে এখনো অনেক দেওয়ার সুযোগ আছে। সেটা আমরা অনেক কিছু চাই না, কাজের জন্য অর্থ চাই। আপনারা যারা ঢাকায় আছেন, সাবেক ছাত্র শিবির করেছেন, ছাত্র শিবির টাকা চাইলে দিতে চান না, হাতটা গুটিয়ে রাখেন, এটা করবেন না দয়া করে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রার্থীর ব্যাপারে অভিযোগ অনুযোগ অনেক আসে, জামাত প্রার্থী দেয় তার টাকা নাই, পয়সা নাই, এরকম গরিব প্রার্থী দিলে চলে, একটু টাকা থাকতে হয় নির্বাচন করতে গেলে। এইসব কথাগুলো যারা বলেন এরা একটু চিন্তা ভাবনা করবেন। ইসলামের হিস্ট্রিটাই হচ্ছে অর্থবিত্তহীন একটা হিস্ট্রি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের রসদ সংগ্রহ করতেন, তখন মানে সাহাবীরা, মহিলা সাহাবী যারা ছিলেন, নারী সাহাবীরা তাদের গহনাগুলো রাসূলের কাছে দিয়ে যেতেন। সাহাবা আজমাইন তাদের উপার্জিত অর্থের ম্যাক্সিমাম দিয়ে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানি, ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানি। এগুলো দান সদকা দিয়েই ইসলামী আন্দোলন শক্তিশালী হয়, এবং এতে আল্লাহ বারাকা দান করেন। আর অন্যদেরকে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার তো এত সংগ্রহ করতে হতো না, প্রচুর অর্থবিত্ত ছিল, কিন্তু তারা ডিফিটেড হয়েছে, তারা পরাজিত হয়েছে। সুতরাং দান সদকা করার মধ্য দিয়ে উদারতার পরিচয় দেয়া আমাদের খুবই দরকার, এবং সচ্ছল থাকি অসচ্ছল থাকি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ কয়েকটা ক্রাইটেরিয়া বলছেন এখানে, যে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। অনেক অভাব অনটন থাকে, টাকা পয়সা চাইলে এরপরে অভিযোগের তো শেষ থাকে না, ঢাকায় থাকতে গেলে অনেক টাকা হ্যান ত্যান। এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে টাকা পয়সা চাইবে, এখানে ওই শুনলাম লিফলেট, বিলবোর্ড এইগুলা করতেও খুব যথেষ্ট পরিমাণে পারছে না। এখন আমার মনে হয় আজকে এই কারণেই প্রোগ্রামের আয়োজন করা। একটা আপেল খাওয়াইছে, মনে হয় টাকার একটু স্বল্পতার কারণে, মনে হয় পরে আবার খাবার আছে, কিন্তু আসলে এইটার জন্য তো আপনারা আসেন নাই।
আজকে প্রোগ্রামের আয়োজন করছে আপনাদের কাছ থেকে নেয়ার জন্য কমিটমেন্ট, এইখান থেকে আপনাদের কিছু দেবে এই উদ্দেশ্যে আসলে প্রোগ্রামটা আয়োজন করা, যদিও করে থাকে তাহলে ঠিক হয় নাই। কারণ ঢাকার মানুষদের কাছ থেকে এইখানে জড়ো হয়েছে আপনাদের আসন, আপনাদের ভূখণ্ডের জন্য একটা আবেদন নিয়ে হয়তো এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা সেই চাহিদাটা পূরণ করবেন। আমি আরেকটা আশা করব যে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ঢাকায় তো লক্ষ্মীপুরের, রায়পুর, রামগঞ্জ বা সদরের হিউজ পরিমাণে মানুষ থাকে। শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা না, এর বাইরে কোন এলাকায় কে থাকে, কোন মতাদর্শের, কোন পথের, কোন চিন্তার, সকল মানুষের সাথে এখন একটু নিবিড় কানেক্টিভিটি ডেভেলপ করা দরকার, মানুষের কাছে একটু পৌঁছানো দরকার। আপনি ঢাকায় আছেন, নিজ এলাকায় ফোনের মাধ্যমে হোক, ছোট একটা পোস্ট দিয়ে হোক, একটা কন্টেন্ট দিয়ে হোক, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মিডিয়ার হিসেবে কাজ করতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম মিডিয়াগুলো আওয়ামী লীগ যাওয়ার পরে এখন বিএনপির দখলে চলে গেছে। আপনার আমার কথাগুলো বলবে না। জুলাই আন্দোলনেও আমাদের নিউজ দেয় নাই তারা, কিন্তু নিউজ আদায় করে নিতে হয়েছে। সেটা হচ্ছে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া ছিল, মিডিয়ার মাধ্যমে এমন প্রেসার ক্রিয়েট হয়েছে, একটা দুইটা মিডিয়া নিউজ করলে বাকিগুলো প্রেসারে পরে নিউজ করতে হয়েছে। সুতরাং প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে মিডিয়ার ভূমিকাগুলো পালন করা দরকার। এবং বর্তমান সময় এটা খুবই সেন্সিটিভ একটা সিচুয়েশন তৈরি করেছে। আপনারা, আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে নিজেদেরকে অনেক বড় রাজনৈতিক দল মনে করে। এটা বাই চান্স বড় রাজনৈতিক দল আমার মনে হয়, বা আমি মনে করি বাই চান্স রাজনৈতিক দল মনে করি, কারণ অল্টারনেট আরেকটা দল নাই। অর্থাৎ আওয়ামী লীগের উপরে অখুশি হয়ে মানুষ এই দলটাকে ভোট দিত, কিন্তু তার পপুলারিটির কারণে না বড় দল হয়ে গেছে বাই চান্স তারা। এই কিন্তু জনপ্রিয় না, খুব বেশি জনপ্রিয় না। এখন আবার আওয়ামী লীগ তো নাই, তার পুনর্বাসন হওয়ার আর কোনো সুযোগ নাই, এই ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে। এখন জামাত ইসলামী একটা বড় শক্তি হিসেবে আবির্ভাব ঘটেছে, কিন্তু 15 বছর তো জামাতের কথাগুলো, এই দ্বীন ইসলামের দাওয়াতগুলো আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি নাই। মানুষের কাছে ইসলামী শাসন কি, শরিয়া কি, এটা বুঝাতে পারি নাই। শরিয়া বলতে মিডিয়া কুয়ের মাধ্যমে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে পশ্চিমা অপসংস্কৃতি আর কালচারাল হিজিমনি দিয়ে আমাদের পার্শ্ববর্তী যে ভারত তার আধিপত্যবাদ বিস্তার করেছিল, এরা সবসময়ের জন্য আমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 1500 বছর আগে এই শত্রুকে আইডেন্টিফাই করে দিয়েছেন। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদি গোত্র আর মুশরিক যারা, এরা আজীবনের জন্য আমাদের বিরোধিতা করবে, ইসলামকে তারা সহ্য করতে পারবে না। তারা এমন একটা কালচারাল হিজিমনি দিয়েছে আমাদের এখানে, যে হিজিমনি দিয়ে তারা আমাদের বুঝাইছে শরিয়া মানে হচ্ছে হাত কাটা আর বোরকা পরা। এটা শরীয়তের শত শত বিধানের মধ্যে ছোট্ট কিছু বিধান, এরপরও এর কিছু স্টেজ আছে। কিন্তু শরীয়ত বলতে ওই যে আমরা টেলিভিশনে গেলে মহিলারা মুস্কি হাসি হাসে আর এগুলো বলে, আপনারা কি শরিয়া আইন বাস্তবায়ন করবেন, তার মানে হাত কাটবেন, বোরকা পড়বেন। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি, এখানে তো আরো বেশি বেশি কঠিন কঠিন বিধান আছে, যে দর্শন করলে তাকে ফাঁসি দিয়ে দিতে হবে। ইসলামও সেই একই বিধানের কথাগুলো বলছে, ওইটা নিয়ে তাদের আলোচনার বিষয় না। ট্রেডিশনাল এই ল নিয়ে অথবা ব্রিটিশদের প্রচলিত সেই আইনগুলো নিয়ে তাদের কথা না। এখানে অনেক কাঠিন্য আইন আছে যেগুলোর মাধ্যমে মানুষের মৌলিক মানবিক সকল অধিকারগুলোকে নষ্ট করা হচ্ছে। জেলখানায় গেলে দেখবেন ডান্ডাবেরি পড়ায়, আমাদের তো ডান্ডাবেরি পড়ায় রিমান্ডে নিছে। আমি একদিন জেলারকে বলতেছি যে আপনারা এই আধুনিক যুগে এসে ডান্ডাবেরি না পড়ায়, এগুলো বাড়ি দেওয়ার সময়ও পায়ে আঘাত লাগে, তাতে আমাদের ভাইরা অসুস্থ হয়ে পড়ে, পা ভেঙে যায়। আপনারা একটু মেশিন করতে পারেন না, যে হাত করা যেভাবে পড়ান ওইভাবে পায়ে একটা মাঝে একটা পড়াই দিবেন, তাইলেই তো হয়। বলছে না না, এগুলো আগের থেকে সিস্টেম, এগুলো আইন। মানবিকতা যার সাথে যায় না, তৎকালীন সময় তো এরকম জিনিস আবিষ্কার হয় নাই, তখন হচ্ছে ডান্ডাবেরি পড়াইতেন, পিটাই পাটাই ঠিকঠাক করতেন, লোহা ঠোহা এগুলো ঠিক আছে। এখনকার সময় এগুলো চেঞ্জ হয় না। এগুলো মানে আমি বলছি জেলখানার মধ্যে এতটুকু মানবিকতাও তারা দেখায় না। প্রচলিত আইনগুলো যেগুলো আল্লাহর বিধান না, এগুলো মানব রচিত বিধান, কখনো মানুষকে শান্তি দিতে পারে নাই, পারবেও না। এই জিনিসগুলো নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছাই নাই, যার ফলে বাই ডিফল্ট একটা সুযোগগুলো পেয়েছে এই বড় রাজনৈতিক দল। নিজেকে বড় রাজনৈতিক দল বলে, আমার মনেই হয় না তারা কখনোই পপুলারিটি অর্জন করতে পারছে এত পরিমাণে, যেই পরিমাণে পপুলারিটি নিয়ে সামনে ক্ষমতায় তারা আসলে যেতে পারবে। কারণ আপনি দেখবেন এই জুলাই আগস্টে তাদের কতজন শহীদ হয়েছে, আমি এক্সাক্ট সংখ্যা এখনো আমি ডিলিম্বার মধ্যে আছি। কখনো বলছে 82, কখনো 155, কখনো 800, পারলে সবই দাবি করে। এরপরে কয়েকটা তালিকা 155 কত তালিকা প্রকাশ করছিল, সেখানে আবার দেখছে শিবিরেরও কয়েকটা তালিকা চলে আসছে, আবার করছে ডিলেট। এর আগাও নাই মাথাও নাই, সুসংগঠিত ভাবে তাদের একটা তালিকা তারা এখন পর্যন্ত প্রকাশ করতে পারে নাই, তাদের আসলে লিগাল কয়জন শহীদ হয়েছে। কিন্তু জুলাই আগস্টের পরে এই পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি, আজকে পর্যন্ত এই পর্যন্ত তাদের হাতে আন্তঃকন্দলে নিজেদের কর্মী আর বাইরের লোক মিলে 166 জন মৃত্যুবরণ করছে।
তো আর কয়দিন নির্বাচনের, তো এখনো খেলা শুরু হয় নাই, এখনো তাদের ক্যান্ডিডেট ঘোষণা দেওয়ার পরে বারবার বসতেছে যে মারামারি করো না আল্লাহর রাস্তায়, নির্বাচনের বৈতরণী পার হয়ে এরপরে যা করার করো, তখন তো নিজেদের মতো করে সব এদিক ওদিক করে নিতে পারবো, কিন্তু এর আগে কিছু করো না। কিন্তু এরা শুনবে না, কারণ এটা ক্ষমতা লোভী একটা জাতি, ক্ষমতাই যদি না পায় তো দল কি করবে, তারা দেশের জন্য কিছু করে না। এই যে 166 জনকে তারা হত্যা করলো, তার ভিতরে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে আইয়ামে জাহেলিয়াতের মতো মানুষকে হত্যা করলো, 67 জনকে ধর্ষণ করেছে, যেটা পত্রিকায় আসছে, আর পত্রিকায় আসে না এরকম অসংখ্য ঘটনা আছে, এগুলোর হিসাব আমার কাছে নাই। আমি হিসাব করতেছিলাম যে কতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটছে, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে মানুষের সম্পত্তি লোপাট করার কত ঘটনা ঘটছে। আমি পত্রিকা সার্চ করে 1300-1400 কাটিং পর্যন্ত পাইছি, এরপরে আমার আসলে আর ধৈর্য কুলাই নাই যে এইগুলা নিয়ে আর আমি একটু দেখি, কারণ এত বেশি অকারেন্স ঘটনা ঘটছে একেবারে রুট লেভেল পর্যন্ত। মানুষ কিন্তু এখন অতিষ্ঠ হয়ে আছে, ভয়ে কথা বলছে না। প্রশাসন তাদের পাক্ষিকতা আচরণ নিচ্ছে, একপাক্ষিক আচরণ করছে প্রশাসন। প্রশাসনের দৃষ্টিভঙ্গি হচ্ছে 2 দিন পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে এরা ক্ষমতায় আসবে, আর তখন আমার আর চাকরি থাকবে না। ওই ভয়ে তারা এখন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছে না। কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলছি যে আগের দিন নাই, জুলাইয়ের আগের বাংলাদেশ, 90-এর রাজনীতি আর 2025-এর রাজনীতি, 2024 পরবর্তী রাজনীতি আর এক হবে না। সুতরাং টিকে থাকতে হলে তোমাকে মানুষের মতো আচরণ করতে হবে। তুমি আগের মতো ফ্যাসিবাদী আচরণ করবা, কোরআনের প্রোগ্রামগুলো হচ্ছে, আওয়ামী লীগও এত দ্রুত এত বড় স্টেপ গুলো নেয় নাই, তারা মাহফিলে বাধা দিচ্ছে, তারা এই যে আমাদের নোয়াখালী এরপরে ওই অঞ্চলগুলোতে মসজিদের ভিতরে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছে। গতকাল আজকেরও ঘটনা দেখলাম, আমাদের বোনেরা কোরআনের তালিম করে সেখানে গিয়ে তারা বাধা দিচ্ছে। এরা এখন কোরআনেরও গণশত্রুতে পরিণত হয়েছে। এটা লজ্জাজনক বিষয়। যাদের সাথে এত দিন ধরে আমাদের পথ চলা ছিল, তারা আজকে স্বার্থের কারণে বিরোধিতা করা শুরু করেছে। এতদিন পাশে ছিল কারণ জামাতের ভোটগুলা নিতে খুব মজা লাগছে, এখন যখন তাদের হাতে ঘা লাগছে তখন জামাতের বিরোধিতা করতেছে। মনে রাখবেন, বিএনপি জামাতের ম্যান্ডেট ছাড়া একবারও ক্ষমতা যাইতে পারে নাই। একবার গেছিল 18 দিন, ঠিকতে পারে নাই। সুতরাং তারা এমন কোন দল না যে এককভাবে ক্ষমতায় চলে গেছে কোনোদিন, এটা মনে করার কারণ নাই। আর খুব বেশি পপুলার এটাও আমার কাছে মনে হচ্ছে না। আমাদের কাছে একটা সুযোগ তৈরি হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই ইয়াং জেনারেশন পারসেপশন এখন তাদের চেঞ্জ হয়ে গেছে। যত বেশি শিক্ষিত মানুষ, তারা এখন তাদের ওপেন আই দিয়ে তারা দেখতে পাচ্ছে যে আসলেই এই দেশের জন্য কারা কল্যাণ করেছে। চেতনার ট্যাবলেট খাওয়ানোর পরে মানুষকে আর মানে ঘুম পড়িয়ে রাখা যাবে না। এখন আর চেতনাকে অনেক বিক্রি করছে, আওয়ামী লীগ বিক্রি করছে, ওই একই চেতনার ব্যবসা আবার তারা শুরু করছে। তা আমরা, তারা যা বলুক না কেন, আমরা বলি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমরা আমাদের এজেন্ডা গুলো নিয়ে মানুষের কাছে এখন মানুষের কাছে একটু পৌঁছাইতে হবে। আপনি যদি এই মানে ঢাকায় বসা আর এই 2-1টা মিটিং সিটিং করে ফেসবুকে পোস্ট আর কমেন্ট লেখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া মনে করেন যে কি হাইপ উঠছে, এমনিই তো জিতে যাব, এরকম আত্মতুষ্টি কিন্তু আমাদের পরাজয়ের বড় একটা কারণ হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে কাজ করতে হবে। ঢাকায় বসে আমি একটু তালিকা করি যে আমার অধীনস্থ অন্তত 500 লোকের সাথে কন্ট্যাক্ট করব, পার্সোনাল সম্পর্কের কারণে তার কাছে আমি এই দাড়িপাল্লার মেসেজটা একটু পৌঁছানোর জন্য চেষ্টা করব। এটা আমার জন্য একটা কাজ হবে ঢাকায় যতদিন থাকি। এরপরে ময়দানে গেলে তো আমি কাজ করবই। আমাদের চরিত্রগুলো, ইসলামের বিধানগুলো যদি মানুষের কাছে বোঝানো যায়, এটা কোশ্চিনকালেও সম্ভব না একটা মানুষ ইসলামের বিধান জানার পরে ইসলামের বিধানের ব্যাপারে বিরোধিতা করতে পারে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, যে রব আমাকে সৃষ্টি করেছে, আমার জন্য কোন আইনটা সবচেয়ে বেশি সুইটেবল আল্লাহ রাব্বুল আলামিন এটা সবচেয়ে বেশি ভালো জানেন। সুতরাং যিনি সৃষ্টি করেছেন তার আইন এই সমাজে বাস্তবায়ন হলে একটা কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব। যে পরিমাণে দুর্নীতি হয়েছে আপনি দেখছেন, পদ্মা সেতু, এরপরে হচ্ছে মেট্রো রেলের তো এখন বেয়ারিং প্যাড খুলে খুলে মানুষ মারা যাওয়া শুরু করছে। কয়দিন আগে বানাইলো, 1-1.5 বছর পার হতে পারলো না, ফ্যাসিবাদ পালাইলো, এই জিনিসগুলো আবার ভাঙা শুরু করছে। আল্লাহ ভালো জানে কোন দিন ভূমিকম্পে এই সব কিছু ভেঙে তছনছ হয়ে যায়। অথচ ভারতে এবং টোটাল এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল করে এই মেট্রো প্রজেক্টটা বাস্তবায়ন করা হয়েছে। একই রকম সিচুয়েশন, একই রকম এনভায়রনমেন্ট, একই রকম ইনস্ট্রুমেন্ট, এইগুলো দিয়ে ভারতে মেট্রো রেল প্রজেক্ট চালু করতে যে খরচ হয়েছে তার চাইতে 5 গুণ বেশি খরচ করে বাংলাদেশে মেট্রো রেল প্রজেক্ট বাস্তবায়ন করছে। এটা বুঝেন কি পরিমাণে দুর্নীতি যে করছে। পদ্মা সেতু করতে গিয়ে কয়েক দফা ডিভাইস বাজেট করতে হয়েছে। $240 বিলিয়ন সে পাচার করেছে এই বাংলাদেশ থেকে, দুর্নীতির আখড়াখানা তৈরি করছে। আর এখন যারা আবার আশা ভরে আছে, বুক ভরা আশা নিয়ে আছে, ক্ষমতায় আসবে, 17 বছর খাইতে পারে নাই,
এগুলা খাবে, লুটপাট করবে, তাদের এখন পর্যন্ত দুর্নীতির যে হিসাব কিতাব আমরা টুকটাক এদিক ওদিক দেখতে পাই, এগুলো যদি তাদেরকে সঠিকভাবে তদন্তের আওতায় নিয়ে আসা হয়, তাদের ক্যান্ডিডেট যাদের ঘোষণা দিবে এটা কষ্ট হয়ে যাবে তাদেরকে এই এই আসনে জেতা বা নির্বাচন করা। আসলে আমরা বিশ্বাস করি আমাদের যে ক্যান্ডিডেটরা রয়েছে ফ্রেশ মাইন্ডেড, চারিত্রিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সক্ষমতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার সক্ষমতা আমাদেরকে দান করেছেন, আল্লাহ দ্বীনকে বোঝার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের এই চরিত্রের পুঁজিটা বাজারে ছাড়তে চাই, তাহলে মুনাফা সহ মূলধন ইনশাআল্লাহ ফেরত আসবে। আমি অনুরোধ জানাই আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এটা আমাদের ইসলামী আন্দোলনের একটা অংশ, পার্ট হিসেবে আগামীর দিনের একটা পরিবর্তনের যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, এই পরিবর্তনটা যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।